The poem Aunt Jennifer. Aunt Jennifer's Tigers is the name of the poem. It is a poem written by Adrienne Rich. The poem highlights the suppression and oppression of women in the male dominated society. At the very beginning of the poem, we see there are the lines. You see, Aunt Jennifer's tigers prance across the screen, bright top-aged denizens of a world of green. That means Aunt Jennifer's tigers prance across the screen. যখন আমরা টাইগারকে দেখি স্ক্রিনে, তখন আমরা কিন্তু দেখতে পাই যে সবুজের মধ্যে টাইগারগুলো ঘুরে বেড়াচ্ছে। দে ডু নট ফিয়ার দ্য ম্যান বিনিথ দ্য ট্রি। গাছের নিচে থাকা যে মানুষ, সেগুলোকে তারা ভয় পায় না। দে পেস ইন স্লিক সিভালরিক সার্টেনটি। তারা তাদের মতো খুব স্বাভাবিক ভঙ্গিতে কী করে ঘুরে বেড়ায়। Second stanza, there are three stanzas. In the second stanza, you see Aunt Jennifer's finger fluttering through her wool, find even the ivory needle hard to pull. The massive weight of Uncle's wedding band sits heavily upon Aunt Jennifer's hand. Aunt Jennifer's finger fluttering through her wool. এবার আমরা সত্যিকারের যিনি আন্ট জেনিফার তার কথা বলছি। তার মানে এখানে যে ক্যারেক্টারটাকে তুলে ধরা হয়েছে আন্ট জেনিফার, তাকে বলা হচ্ছে সে একজন টাইগারের মতো, কিন্তু সে এখন কি করে আছে? সে এখন একটা পুরুষ শাসিত সমাজে সে শোষিত এবং অত্যাচারিত, ডোমিনেটেড। এই জন্য বলছে দ্য ম্যাসিভ ওয়েট অফ আঙ্কেলস ওয়েডিং ব্যান্ড। এখানে আঙ্কেল বলতে আসলে আন্টের যে হাজব্যান্ডের কথা বলা হচ্ছে। ওই আঙ্কেল তাকে বিয়ের সময় একটা ফিঙ্গার রিং পরিয়ে দিয়েছিল বা ওয়েডিং রিং দিয়েছিল। সেই ওয়েডিং রিংটা থাকার কারণে তার অনেক রেসপন্সিবিলিটি বা তার অনেক রেস্ট্রিকশন চলে আছে। সে চাইলেই অনেক কিছু এখন করতে পারছে না। সিটস হ্যাভিলি আপন আন্ট জেনিফার্স হ্যান্ড। তার মানে এখানে ওয়েডিং ব্যান্ড বলতে বোঝানো হচ্ছে ওয়েডিং রিংটাকে, যে একটা ওয়েডিং রিংয়ের মাধ্যমে দুটো মানুষের মধ্যে কি হয়ে গেছে, একটা সম্পর্ক হয়ে গেছে। ওয়েডিং রিং বলতে বোঝাই যাচ্ছে বিয়ের রিং, এবং এটার ওই ওয়েডিং রিংটা যখনই সে দেখে তখনই সে আন্ট জেনিফার বুঝতে পারে যে ওই আঙ্কেলের সাথে তার যেহেতু বিয়ে হয়েছে এবং তাকে এখন কি করতে হবে, তার অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, রেস্ট্রিকশন আছে, তার কোনো ফ্রিডম নাই, সে চাইলেই যে কোনো কিছু করতে পারছে না। সোসাইটি এই রিংটাই হ্যাজ ইম্পোজড সার্টেন রেস্ট্রিকশনস অন হার ফ্রিডম। She wants to lead her life freely, but due to the wedding ring or due to the responsibility, she can't do anything. খুবই কমন একটা বিষয় আমাদের সোসাইটিতে আমরা দেখতে পাই যে কিছু কিছু মেলরা আছে যারা তাদের ওয়াইফদেরকে কি করে, ডমিনেট করে এবং রেস্ট্রিকশনের মধ্যে রাখে এবং সবসময় সাপ্রেস করে রাখতে চায়। তাদের ইচ্ছা, আনন্দ, অনুভূতি, ভালো লাগাগুলোকে দাম দিতে চায় না। আন্ট জেনিফার কবিতাতে আসলে ওই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে। আরও যদি সহজ করে বলি, উনি একটু নারীবাদী টাইপের, এবং উনি ওই ফ্যামিনিজমকে এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। সিটস হ্যাভিলি আপন আন্ট জেনিফার্স হ্যান্ড। বসে আছে জোরালোভাবে আন্ট জেনিফারের হ্যান্ডের উপর। তো আন্ট জেনিফারের হ্যান্ডের উপর কে বসে আছে? আসলে এখানে কোনো মানুষ বসে নাই, এখানে ফিঙ্গারিংয়ের কথা বলা হচ্ছে। When aunt is dead, her terrified hands will lie. বলছে আন্ট যখন মারা যায় তখনও তার terrified hands will lie। তার মানে ঠিক টাইগারের মতো, টাইগার মরে গেলেও কিন্তু ভয় লাগে। ঠিক টাইগারের সাথে আন্ট জেনিফারকে তুলনা করা হচ্ছে। Aunt Jennifer is dead, her terrified hands will lie. Still ringed with ordeals she was mastered by. The tigers in the panel that she made will go on branching, proud and unafraid. বলছে সে টাইগার তো টাইগার, সে মারা যাওয়ার পরও উইল গো অন প্রাঞ্চিং, তাকে সবার টাইগার হিসেবে কি করবে, ট্রিট করবে।
প্রাউড এবং সেটা নিয়ে সে গর্বিত, অ্যান্ড আনঅ্যাফ্রেড এবং সে ভয়হীন, নির্ভীক। জানবো যে কবিতাটার মূল থিমটা আসলে কি। Aunt Jennifer's Tigers is a representative poem which deals with the idea of feminism. Adrienne Rich was a strong supporter of the feminist movement. In this poem, she has shown the repression of women by the male-dominated society and their urge for freedom and equal rights. তার মানে আমাদের যিনি রাইটার আছেন অ্যাড্রিন রিচ, উনি একজন ফিমেল এবং উনি ফ্যামিনিস্ট মুভমেন্টের সাপোর্টার। এবং তিনি কি বলছেন, আমাদের সোসাইটিতে মহিলারা রিপ্রেসড হয় কাদের দ্বারা, মেলদের দ্বারা। এবং তিনি তার কবিতার মাধ্যমে বলছেন যে দেয়ার আর্জ, তাদের একটা আকুতি থাকে ফর ফ্রিডম অ্যান্ড ইকুয়াল রাইটস। আন্ট জেনিফার ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অপ্রেসড ওমেন ফল্ক। আন্ট জেনিফার হচ্ছে মূলত একজন রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, অফ দ্য অপ্রেসড ওমেন ফল্ক, অত্যাচারিত নারী জাতির, হু আর প্যাসিভ সাফারার্স আফটার দেয়ার ম্যারেজ, যারা কিনা বিয়ের পরে বিভিন্নভাবে কি হয়, সাফার করে, যে সাফারিংসটা হয়তো বা বাইরে থেকে দেখা যায় না। আমাদের সোসাইটিতে এরকম অনেক মেয়েরাই আছে যারা সংসার নামক সংসারটা করছে, কিন্তু তাদের কোনো ফ্রিডম নাই, তাদের কোনো ইচ্ছা অনিচ্ছার দাম নেই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ বা তার হাজবেন্ড তাদেরকে বলে যে সব কিছু পুরুষ যা চায় তাই হয়, এবং মেয়েটার পরিবারও সবসময় বলে থাকে যে মানিয়ে চলো, মানিয়ে চলো, মানিয়ে নাও। এটা অনেক সময় দেখা যায় মেয়েটার জন্য অনেক কষ্ট হয়ে যায়, কারণ এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে ওনার দুঃখ, কষ্ট, আনন্দটাকে বা ওনার ইচ্ছা, ওনার স্বাধীনতাটা কি হয়ে যায়, বন্দি হয়ে যায়। উনি একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বন্দি হয়ে যায়। ওনার স্বাধীনতা বলতে কিছু থাকে না, ওনার ইচ্ছার কোনো দাম থাকে না। See, Aunt Jennifer is a representative of the oppressed women folk who are passive sufferers after their marriage. However, the central theme of this poem is the desire of women for freedom from the male-dominated society. Hope you understand. Aunt Jennifer's Tigers is a modern poem dealing with the theme of repression of women by the male-dominated society. According to the poet, women were deprived of equal rights in every sphere of life. বলতে চাচ্ছেন মহিলারা সব অধিকার থেকে বঞ্চিত, not enjoy the same social, economic and political rights like man. আসলে একটা মেয়ে কখনোই একজন পুরুষের মতো, একজন মহিলা কখনোই সব ধরনের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকারগুলো পায় না, যতই আমরা সম অধিকারের কথা বলে থাকি না কেন। দে ওয়ার সাবসার্ভিয়েন্ট টু ম্যান, দে হ্যাড টু নো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, তাদের নিজস্ব কোনো পরিচয় থাকে না। লাইক দ্য টাইগার্স ইন দ্য ট্যাপেস্ট্রি, দে হ্যাড ভিগার অ্যান্ড পটেনশিয়াল টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। অনেকটা বাঘের মতো তাদেরও ট্যাপেস্ট্রি বলতে একটা গণ্ডি বোঝানো হচ্ছে। দে হ্যাড ভিগর, শক্তি, অ্যান্ড পোটেনশিয়ালস, ক্ষমতা, টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, বাট দে ওয়ার নট অ্যালাউড টু এক্সারসাইজ দেয়ার ট্যালেন্টস। The ring which they wear during marriage limits their freedom. বিয়ের সময় যে ওয়েডিং রিংটা পড়েছে, বা আসলে বিয়ের কথাটাকে এখানে বোঝানো হচ্ছে, ওই একটা ওয়েডিং রিংই তাদেরকে কি করেছে, একটা নির্দিষ্ট ছকের মধ্যে বন্দি করে ফেলেছে। দ্য রিং অলওয়েজ রিমাইন্ডস দ্যাম দ্যাট দে বিলং টু সামবডি এলস। ওই রিংটা তাদেরকে সবসময় এটা মনে করে দেয় যে তারা অন্য কেউ একজনের। দে আর গিভেন সাম সাবঅর্ডিনেট রোল টু প্লে অ্যাজ ওয়াইফস অ্যান্ড মাদার্স। তাদেরকে কিছু না কিছু ভূমিকা সবসময় পালন করতে হয়, ওয়াইফ হিসেবে অথবা মাদার হিসেবে। দে ডু নট হ্যাভ এনি চয়েস অফ দেয়ার ওন, তাদের নিজেদের পছন্দ বলতে কিছু থাকে না। দ্য ফ্লাটারিং ফিঙ্গার্স অফ আন্ট জেনিফার ইন্ডিকেট দ্য ফিয়ার অফ ওমেন টু সোশ্যাল কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস। তার মানে ওই ফিঙ্গারিংটা ইন্ডিকেট করে যে দ্য ফিয়ার অফ ওমেন ওয়িং টু সোশ্যাল কাস্টমস, মহিলারা যারা আছে তাদেরকে সামাজিক রীতিনীতি এবং নিয়মকানুনগুলো মেনে চলতে হয়। Aunt Jennifer is a representative woman in a male-dominated society where she cannot show her ability and intelligence like a man. একটা পুরুষ যেরকম তার ক্ষমতা বা বুদ্ধিমত্তা প্রকাশ করতে পারে, একজন মেয়ে অনেক ক্ষেত্রে পারে না। She intensely desires for the freedom of choice, but she helplessly yields to the male domination. তার
সে খুব চায় তার একটা ফ্রিডম অফ চয়েস থাকুক, এবং সে চায় হেল্পলেসলি ওয়েট করতে হয় তাকে, তার ওই মেল ডমিনেশনের মধ্যে তাকে থাকতে হয়। অ্যাজ হার ডিজায়ার ফর ফ্রিডম ডাজ নট ফাইন্ড আ ন্যাচারাল আউটলেট, যেহেতু তার স্বাভাবিক যে স্বাধীনতা যেটা একটা পুরুষ এনজয় করে সেটা যেহেতু তার থাকে না, স্বাভাবিকভাবে শি টেক্স শেল্টার অফ অ্যান ইমাজিনারি ফ্রিডম, তাই সে একটা কাল্পনিক স্বাধীনতার জগতে বসবাস করে। শি এম্ব্রয়ডার্স দ্য ফিঙ্গার্স অফ টাইগার্স অ্যাজ আ ট্যাপিস্ট্রি, সেখানে সে কী করে, নিজেকে নিজেকে বুনতে থাকে একটা টাইগার্স হিসেবে। দিস টাইগার্স অফ হার নিডল ওয়ার্ক আর বোল্ড অ্যান্ড ব্রাইট ইন কালার, এই টাইগারগুলো হচ্ছে তার ওই যে সে যে বসে বসে উলে কাজ করে বা সুই সুতার কাজ করে। দিস টাইগার্স অফ হার নিডল ওয়ার্ক আর বোল্ড, সেখানে সে ফুটিয়ে তোলে, সেখানে সে তার উলেন কাজের মধ্যে ফুটিয়ে তোলে বা তার সে হাতের কাজের মধ্যে সে ফুটিয়ে তোলে, সে হচ্ছে বোল্ড অ্যান্ড ব্রাইট ইন কালার। দে আর নট অ্যাফ্রেড অফ ম্যান আন্ডার দ্য ট্রিজ, তারা গাছের নিচে থাকা মানুষগুলোকে ভয় পায় না। দে আর ফ্রি অ্যান্ড ফেয়ারলেস, তারা হচ্ছে মুক্ত এবং নির্ভীক। অ্যান্ড জাম্প অ্যাক্রস দ্য গ্রিন ব্যাকগ্রাউন্ড অফ দ্য ট্যাপেস্ট্রি, একটা নির্দিষ্ট গণ্ডি বা সীমানার মধ্যে তারা থাকে, সবুজ একটা ব্যাকগ্রাউন্ড। আসলে একটা মেয়ে সে তো জানে সে একটা নির্দিষ্ট একটা ওয়েডিং রিংয়ের মাধ্যমে হোক বা একটা বিয়ে নামক বিষয়ের কারণে হোক, সে কিন্তু একটা সামাজিকতার গণ্ডির মধ্যে আবদ্ধ। তাই এখানে বলা হচ্ছে তখন যে মেয়েরা এরকম সাফার করে, রিপ্রেশনে থাকে বা সাপ্রেসড অবস্থায় থাকে, তারা না নিজেরাই নিজেদের একটা গণ্ডি তৈরি করে নেয়, তারা নিজেরাই নিজেদের একটা গণ্ডি তৈরি করে নেয়। দে আর ফ্রি অ্যান্ড ফেয়ারলেস অ্যান্ড জাম্প অ্যাক্রস দ্য গ্রিন ব্যাকগ্রাউন্ড অফ দ্য ট্যাপেস্ট্রি। The boldness and freedom of the self-made tigers reflects Aunt Jennifer's latest desire for freedom. তখন সে নিজেই একটা ইমাজিনারি ওয়ার্ল্ড করে যেখানে সে নিজেকে টাইগারের মতো করে চিন্তা করে। The boldness and freedom of the self-made tigers reflects Aunt Jennifer's latent desires of freedom. Boldness and freedom of the self-made tigers reflects Aunt Jennifer's talent, desire for freedom. তার মানে তিনি সুই সুতার মধ্যে দিয়ে এমন একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তুলে ধরেছেন যেখানে যেখানে টাইগার আছে এবং ওই টাইগারদের স্বাধীনতা আছে, তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তার মনের ইচ্ছাটাই তার কাজের মধ্যে ফুটে উঠেছে। ঠিক আছে। And Jennifer long for freedom and equality, but they fail to do so for their fear of the existing norms of the society. আন্ট জেনিফারের মতো যারা ওমেন আছে তারা কিন্তু সবসময় স্বাধীনতা চায়, সমান অধিকার চায়, কিন্তু তারা বেশিরভাগ সময় পায় না, কারণ সমাজের নির্দিষ্ট নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুনের বেড়া জালে তাদেরকে থাকতে হয়। Thus we see that Aunt Jennifer finds it difficult to pull the ivory needles through the tapestry. She is hesitant whether she would express her desire or not. তাই তিনি যখন নিডল দিয়ে উলেন কাজটা করছিল তখনও তিনি না হেজিটেন্ট থাকে, তিনি কি আসলে তার ইচ্ছাগুলোকে সঠিকভাবে এক্সপ্রেস করতে পারবেন নাকি পারবেন না। দ্য ফ্ল্যাটারিং ফিঙ্গার্স শো দ্য ওয়ার বিটুইন হার ডিজায়ার্স অ্যান্ড দ্য রিয়েলিটি, তার এই যে ইচ্ছা, তার আঙ্গুল দিয়ে এই যে তিনি একটা কিছু ফুটিয়ে তুলতে চাচ্ছেন, সেই জিনিসটাই কিন্তু প্রকাশ করছে দ্য ওয়ার বিটুইন হার ডিজায়ার্স অ্যান্ড রিয়েলিটি। The tragedy is that she will not be allowed freedom even after her death. এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে আমরা জানতে পারি থার্ড স্টেঞ্জাতে আন্ট ইজ ড্যাড হার ট্যারিফাইড হ্যান্ডস উইল লাই, যখন আন্ট মারা যায় তখনও তার হ্যান্ডটা কী ছিল, লাই মানে এখানে শুয়ে থাকা, একদিকে পড়েছিল। স্টিল রিংড উইথ অর্ডিয়েলস শি ওয়াজ মাস্টার্ড বাই দ্য টাইগার্স ইন দ্য প্যানেল দ্যাট শি মেড, কিন্তু যে টাইগারকে তিনি প্যানেলের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন বা তিনি তার উলেন যে কাজটা করছিলেন সেখানে তিনি যে প্যানেল তৈরি করেছেন সেখানে যে টাইগারকে ফুটিয়ে তুলেছিলেন, উইল গো অন ব্রাঞ্চিং প্রাউড অ্যান্ড আনএফ্রেড, সেটা কিন্তু ঠিকই কী ছিল, নির্ভীক ছিল, গর্বিত ছিল এবং খুব মুক্তভাবে হেঁটে বেড়াচ্ছিল। তার কল্পনার রাজ্যে সব কিছু কিন্তু ঠিক ছিল, কিন্তু বাস্তবের যে অ্যান্ট জেনিফার উনি যখন মারা যান
তখন ওনাকে তখনও নিয়মের বেড়াজালে চলতে হয়েছে। দ্য ট্র্যাজেডি ইজ দ্যাট শি উইল নট বি অ্যালাউড ফ্রিডম ইভেন আফটার হার ডেথ শি উইল বি ইন্ট্রোডিউসড অ্যাজ দ্য ওয়াইফ অফ সাম আঙ্কেল। তখনও তার নির্দিষ্ট কোনো পরিচয় ছিল না, তার পরিচয় ছিল তিনি অমুক আঙ্কেলের ওয়াইফ। Thus we see that the poem shows the talent desires of women for freedom and their silent rebellion against the disparity of the society towards women. এভাবে আমরা এই কবিতাটার মধ্য দিয়ে যেটা দেখতে পাই সেটা হলো উই সি দ্যাট দ্য পোয়েম শোজ দ্য ল্যাটেন্ট ডিজায়ার্স, সুপ্ত আগ্রহ অফ ওমেন ফর ফ্রিডম অ্যান্ড দেয়ার সাইলেন্ট রিভিলিয়ন মানে কি, বিদ্রোহ, এগেনস্ট দ্য ডেসপারিটি, এই যে বৈষম্য অফ দ্য সোসাইটি টুয়ার্ডস ওমেন। দ্য প্রাঞ্চিং টাইগার্স ইন্ডিকেট দ্যাট ওমেন উইল বি অ্যাবল টু রিচ দেয়ার গোল ফাইটিং এগেনস্ট অল অডস। জিনিস আমরা দেখতে পাচ্ছি, তিনি যে ইমাজিনারি ওয়ার্ল্ডটা তুলে ধরেছেন তার প্যানেলের মধ্য দিয়ে, ঠিক একইভাবে তিনি এটিও বিশ্বাস করেন যে মহিলারা চাইলে কি করতে পারে, সকল অডসের বিরুদ্ধে ফাইট করে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে। And Jennifer's Tigers is a short poem consisting of 3 stanzas. Each stanza consists of 4 lines. আমরা দেখতে পাচ্ছি মাত্র 3টা স্ট্যাঞ্জা এবং টোটাল লাইন হচ্ছে 12. So there are 12 lines in total in the poem. With little variations, the lines are written in iambic pentameter. The poem follows a simple rhyme scheme. Now let us analyze the rhyme scheme of the poem. In the first stanza, we see that the first line ends with screen. You see across the screen, and the second line ends with green. You see the third line ends with tree, and the fourth line ends with certainty. Rhyme scheme you see the tree এবং পরেরটা হলো certainty, দুটোই কিন্তু প্রোনাউন্স হচ্ছে ই, ট্রি ই, certainty ই, certainty ওয়াইয়ের পরে একটা ই প্রোনাউন্স হচ্ছে। আমি স্কিম দেখতে পারি এ এ বি বি, স্ক্রিন গ্রিন, ট্রি certainty. That means the first line rhymes with the second line and the third line rhymes with the fourth line. So the rhyme scheme here is A A B B. In the second stanza you see the first line ends with wool, throw her wool, and the second line ends with pool. That means এখানেও স্ট্যাঞ্জা আমরা দেখতে পাবো এ এ, পুল উল, উল পুল, এবং এর পরের দুটো লাইন আমরা দেখি থার্ড লাইন অ্যান্ড ফোর্থ লাইন ওয়েডিং ব্যান্ড জেনিফার্স হ্যান্ড, প্রোনাউন্স উইথ দ্য সেম সিলেবল। সো আমরা এখানে সেকেন্ড স্ট্যাঞ্জাতে বলতে পারি এ এ বি বি, তার মানে রাইম স্কিম প্রথম স্ট্যাঞ্জাতেও আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন গ্রিন, ট্রি সার্টেনটি, এ এ বি বি, এখানেও আমরা দেখতে পাচ্ছি এ এ বি বি। প্রথম দুটো লাইনকে বলবো স্ক্রিন গ্রিন এ এ, এবং পরের দুটোকে বলবো ট্রি সার্টেনটি এ এ বি বি, ঠিক আছে। এরপরে আবার দেখো উল পুল, তাহলে এখানে হবে এটা সি সি, কেন, স্ক্রিন অ্যান্ড দিয়ে শেষ হয়েছে, গ্রিন অ্যান্ড দিয়ে শেষ হয়েছে, অ্যান্ডস উইথ অ্যান্ড গ্রিন, এবং প্রোনাউন্সও হচ্ছে অ্যান্ড গ্রিন, স্ক্রিন গ্রিন। কিন্তু আমরা কি এখানে অ্যান্ড পাচ্ছি না, এখানে আমরা পাচ্ছি কি উল পুল, তাহলে এটা হবে সি সি। এবং পরের ওয়ার্ডগুলো দেখে আমরা ওয়েডিং ব্যান্ড জেনিফার্স হ্যান্ড, তাহলে সি সি ডি ডি। আমাদের প্রথম স্ট্যাঞ্জা অ্যান্ডস উইথ, আওয়ার ফার্স্ট স্ট্যাঞ্জা অ্যান্ডস উইথ এ এ, রাইম স্কিম ইজ এ এ বি বি, এবং পরেরটা হচ্ছে সি সি ডি ডি, সি সি ডি ডি। স্ট্যাঞ্জা ইউ সি hands will lie, mastered by, pronounce with e, will lie, mastered by, pronounce with e, e pronounce হচ্ছে, ঠিক আছে। Line ends with made and ends with made, proud and afraid. In the last stanza we see that the first line ends with lie, the second line ends with by, the third line ends with made, and fourth line ends with unafraid.
Now we notice that the first line rhymes with the second line and the third line rhymes with the fourth line. So the rhyme scheme here is E E F F E E F F. From the analysis above, we find that each of the 4-line stanzas is composed of 2 rhyming couplets. The overall rhyme scheme is therefore A A B B C C D D E E F F. The rhyme scheme is a poem affects its theme. The rhyme scheme of Aunt Jennifer's Tigers is simple and easy. The readers would easily identify the structure goes with a nursery rhyme. Like the nursery scheme, the theme of the poem seems to be easy and clearly identified. The poem deals with the theme of repression of women by the male-dominated society. According to the poet, women were deprived of equal rights in every sphere of life. They could not enjoy the same social, economic, and political equality like man. They were subservient to man. They had no individual identity like the tigers in the tapestry. They had vigor and potentials to contribute to the society, but they are not allowed to exercise their talents. অনেক ক্ষেত্রে তাদের মেধা আছে, কিন্তু তারা চাইলেও তাদের হাজব্যান্ডরা মেল ডমিনেটেড সোসাইটিতে কিছু কিছু হাজব্যান্ড আছে যারা তাদের ট্যালেন্টগুলোকে কী করতে দেয় না, এক্সারসাইজ করতে দেয় না বা তাদের ট্যালেন্টগুলোকে কাজে লাগানোর জন্য সহযোগিতা করে না। দ্য রিং হুইচ দে ওয়্যার ডিউরিং দেয়ার ম্যারেজ লিমিটস দেয়ার ফ্রিডম. The ring always reminds them that they belong to somebody else. The fluttering fingers of Aunt Jennifer indicate the fear of women owing to social customs and traditions. কিন্তু অনেকটা আমাদের সোসাইটির কথাও বলে, কারণ আমরা যদি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো দেখি বা আমাদের দেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলো দেখি, এখনও অনেক নারীরাই আছে যারা পুরুষ শাসিত সমাজে আছে বিদ্যমান, এবং তারা তাদের হাজব্যান্ডের কথার বাইরে কি করতে পারে না। তাদের যে একটা স্বাধীনতা, তাদের ভালো লাগা বা তাদের নিজস্ব স্বকীয়তা বা তাদের ট্যালেন্ট, কোনোটাকেই কিন্তু চাইলেও কি করতে পারে না, ফ্লারিশ করতে পারে না। চাইলেও তারা তাদের ইচ্ছাটাকে ইউটিলাইজ করতে পারে না বা বাস্তবে পরিপূর্ণতা দিতে পারে না। নট এভরিওয়ান, সবার কথা এখানে বলা হচ্ছে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে, যেটা আমরা প্রতিদিন নিউজ পেপার খুললেই অন দ্য স্ক্রিন টিভিতে আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন পরপরই এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে, সেটা শহরাঞ্চল হোক বা গ্রামাঞ্চল হোক। The rhyme scheme might lull leaders into a false sense of familiarity and security that makes the revelation of Aunt Jennifer's operation all the more powerful. So the rhyme scheme is perfectly matched with the theme of the poem. তাহলে কি হচ্ছে, দ্য রাইম স্কিম মাইট লাল রিডার্স ইন্টু আ ফলস সেন্স অফ ফ্যামিলিয়ারিটি অ্যান্ড সিকিউরিটি দ্যাট মেক্স দ্য রিভিলিশন। তার মানে রাইম স্কিম এমনভাবে এখানে তুলে ধরা হয়েছে যে একটা মেয়ে যে ফলস সেন্স অফ ফ্যামিলিয়ারিটি অ্যান্ড সিকিউরিটি দ্যাট মেক্স দ্য রিভিলিশন অফ আন্ট জেনিফার্স অপারেশন অল দ্য মোর পাওয়ারফুল। আন্ট জেনিফার উনি যে সাফারার, ওই জিনিসটাকে এখানে খুব সুন্দরভাবে কী করা হয়েছে, রিডারদের কাছে ছন্দে ছন্দে তুলে ধরা হয়েছে। সো দ্য রাইম স্কিম ইজ পারফেক্টলি ম্যাচড উইথ দ্য থিম অফ দ্য পয়েম। তাই স্কিম একেবারে পুরোপুরি মিলে গেছে কবিতার থিমের সাথে। কিছু ফিগার্স অফ স্পিচ পাবো, যেমন ধরো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন অর্থ কি, যখন একটা ইনঅ্যানিমেট থিংসকে অ্যানিমেটেড আকারে দেখানো হয় ওটাকে আমরা পার্সনিফিকেশন বলছি। যেমন এখানে আমরা দেখছি পার্সনিফিকেশন ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ object is endowed with human attributes. In the very first line, the poet has used personification. The speaker, in ascribing a human attribute like branching to a non-human thing like an animal. The animals are also personified, described as chivalric. This is an old term often used to describe the moral code of knights. The tigers are personified throughout the poem, when they are described as being proud, confident and unafraid of man. এখানে আমরা টাইগারকে দেখতে পাচ্ছি যে টাইগার, যদিও আমরা জানি এটা প্রাণী, কিন্তু টাইগার তো আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু টাইগারকে কি করা হয়েছে, পার্সনিফাইড করা হয়েছে। দেখানো হচ্ছে যে টাইগার খুব প্রাউড, কনফিডেন্ট এবং আনএফ্রেড। কিছু সিম্বল আমরা দেখতে পাই। দ্য পোয়েম আন্ট জেনিফার্স টাইগার্স ইজ রিচ ইন সিম্বল। সেভারাল সিম্বলস হ্যাভ বিন used
here which are fit to the theme or the subject matter of the poem. The tapestry itself is a symbol which denotes the suppressed emotions and potentials of Aunt Jennifer. Tapestry মানে কি আসলে একটা গণ্ডি বোঝানো হচ্ছে। হ্যাঁ, আমরা যেমন এখানে একটা ট্যাপিস্ট্রির কথা বলছে যে টাইগার যেমন যতই টাইগার হোক বনেই কিন্তু থাকে, ঠিক না? ঠিক একইভাবে একজন ওমেন সে ভেতর থেকে যতই ভিগোরাস হোক না কেন সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় বন্দি। Tigers usually symbolize courage, strength, and heroism. The tapestry tigers are fiercely uncompromising. They symbolize a rebellion against the male domination of the society. The wedding ring of Aunt Jennifer is another vital symbol used in the poem. এখানে ওয়েডিং রিংটাকেও কিন্তু সিম্বলিক অর্থে ব্যবহার করা হয়েছে, যে একটা ওয়েডিং রিংই কিন্তু একটা মেয়ের জীবনে অনেক রেস্ট্রিকশন এবং কন্ট্রোল নিয়ে আসে, পুট অন ওমেন উইথ দেয়ার ম্যারেজ. The ring is a combined pressure in both society and tradition on women. In a word, we can say Aunt Jennifer's Tigers is a poem by Adrienne where the poet highlights the suppression and oppression of women in the male dominated society.